পরিস্থিতি কোথাও একটা পুরনো প্রবাদ প্রবচন মনে করিয়ে দেয় বারে বারে। কথাতেই আছে, আপনি আচরি ধর্ম পরের শিখাও, কিন্তু কোথাও একটা সেই ধর্ম পালনেই কি ব্যর্থ পাকিস্তান? কেন বলছি? কারণ এর আগে একাধিক জিরো আওয়ারের অনুষ্ঠানে আমরা বারবার গোটা বিশ্বের যা পরিস্থিতি, রাজনৈতিক সমীকরণ, অর্থনৈতিক মানচিত্র, সমস্ত কিছু ফুটে উঠেছে একের পর এক আলোচনায়। সেক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বলুন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বলুন, অথবা বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক বলুন, এই সমস্ত কিছু, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের রক্তচক্ষু, এই সবটাকে উপেক্ষা করতে চাওয়া পাকিস্তান কি তবে এখন ভাঙনের মুখে? এই প্রশ্ন নিয়ে আজ জিরো আওয়ারে আলোচনায় থাকবো আমরা। কারণ দ্রুত তছনছ হবে পশ্চিমের হিংসুটে প্রতিবেশী। এই প্রশ্ন কি আরো অনেক বেশি সক্রিয় হচ্ছে, প্রবল হচ্ছে? দেখুন, পাকিস্তানের সর্ববৃহৎ প্রদেশ, প্রায় 43 থেকে 44% জুড়ে থাকা বালুচিস্তান, সেই বালুচিস্তানে কি এপ্রিল মাসে স্বাধীন ঘোষণা হবে? আর যদি হয়, তাহলে কি আরো একটা বাংলাদেশ উপহার পেতে চলেছে পাকিস্তান? অন্যদিকে চীনের পর এবার সিঙ্গাপুর, বিদেশের মাটিতে মুখ পুড়ছে মোহাম্মদ ইউনূসের। দেখুন, ইউনূসের ভূমিকা, এগুলো তো যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং আমরা লাগাতার জিরো আওয়ারে আলোচনা করে আসছি। আজ আরো একবার আলোচনা করব, কারণ চীনের সঙ্গে এবার পাকিস্তানের সম্পর্ক, তাও কি ভাঙনের মুখে? এই নিয়ে বিস্তারিত আমরা আলোচনায় থাকবো। নিউজ রুম থেকে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সত্যজিৎ, একদমই, তুমি যে তথ্য জানাচ্ছিলে যে আগে নিজেকে কিছু ভালো কাজ করতে হয়, অর্থাৎ চ্যারিটি বিগিনস অ্যাট হোম, সেই বিষয়টা আমরা জানি। এবং যদি আমার যদি সেই কাজটাই খুব খারাপ হয়, তাহলে তার ডিভিডেন্ড তো আমাদের দিকে আসবেই। ফলে আজকের যে ছবিটা তিথি উঠে আসছে, আমরা জানি যে তুমি যেমন বলছিলে দর্শকদের যে আমরা অনেকগুলো দিন ধরে প্রতিবেশী দুই দেশ, তাদেরকে নিয়ে খবর বা এই সংক্রান্ত খবর বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বিভিন্ন বিষয় নিয়ে আমরা খবর করছি। কিন্তু সাম্প্রতিক অনেকগুলো ঘটনা ঘটে গেছে গত 2-1 দিনের মধ্যে, সেগুলো ভীষণ ইন্টারেস্টিং। এতটাই ইন্টারেস্টিং যে আগামী এপ্রিল মাসের মধ্যেই, মার্চ মাসের একদম প্রায় শেষ ভাগের দিকে আমরা যাচ্ছি আস্তে আস্তে, এপ্রিল মাসের মধ্যেই এত ভয়ঙ্কর কিছু ঘটতে পারে যা হয়তো পুরো স্তম্ভিত করতে পারে গোটা এই দক্ষিণ পূর্ব এশিয়াকে। এমন তথ্য আমাদের হাতে উঠে এসছে এবং যা ভয়ঙ্কর। সবথেকে গুরুত্বপূর্ণ কি? সবথেকে গুরুত্বপূর্ণ হলো, তুমি যেমন জানাচ্ছিলে যে খনিজ সম্পদে সমৃদ্ধ একটা বড় প্রদেশ, যার বর্ডার শেয়ারিং রয়েছে আফগানিস্তানের সঙ্গে, ইরানের সঙ্গে, এবং যারা আত্মমর্যাদা, আত্মসম্মানেও সমৃদ্ধ, সেই বালুচিস্তানের 1947 থেকে যারা স্বাধীনতার দাবি জানিয়ে আসছেন, যারা ফ্রিডম ফাইটিংয়ে রয়েছেন, এবার সেটা হয়তো একটা জায়গায় চলে এসছে। কারণ যে তথ্য আমরা পাচ্ছি যে গত 24 ঘন্টায় 48টা অংশে পাক বাহিনী বা পাক আর্মি বা পাক সেনাবাহিনী তারা হামলা চালিয়েছে, নির্বিচারে বালুচিস্তানের জনগণকে তারা মারছে। কিন্তু তার প্রত্যুত্তর পেয়েছে এতটাই জটিলভাবে যে বালুচিস্তানের একটা বড় অংশে এই মুহূর্তে পাক সেনাবাহিনীর কোনো অফিসারই নেই, কোনো উচ্চপদস্থ অফিসার বালুচিস্তানে যেতে চাইছেন না। কিন্তু জওয়ানকে দিয়ে তারা গোটা ব্যাপারটাকে ঠেকিয়ে রাখার চেষ্টা করছেন। এবং সর্বোপরি যে ছবি আমাদের কাছে আসছে কুয়েতে, সেখানে বালুচিস্তান যে পুলিশের হেডকোয়ার্টার, তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে কোনো ছুটি নেওয়া যাবে না। সম্প্রতি যে উৎসব হবে ঈদ নিয়ে বা রমজান মাস উপলক্ষে, সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। এবং যে তথ্য আসছে যে বালুচিস্তানে নির্দিষ্টভাবে চীনের একটা বড় স্টেক আছে, বড় বিনিয়োগ রয়েছে। এবং তোমাকে বলে রাখবো যে চীনের তরফে সিপিইসি রয়েছে, অর্থাৎ চায়না অ্যান্ড পাকিস্তান ইকোনমিক করিডোরটা রয়েছে কারাকোরাম পর্বতের পাশ দিয়ে বা সংলগ্ন অংশ থেকে। সেই অংশে ব্যাপকভাবে চীনা নাগরিকদের অপহরণ করা হয়েছে, তাদের একেবারে নিহত করা হয়েছে, তাদের মেরে ফেলা হয়েছে। এই তথ্য তো উঠেই এসছে। ফলে 12ই মার্চ ছিল চীনা নাগরিকদের জন্য বালুচিস্তান ছেড়ে দেওয়ার শেষ একটা সময়সীমা, যেটা বালুচিস্তান লিবারেশন আর্মি জানিয়ে দিয়েছিল। তারপর তারা সরে যাননি। এরপর একে একে চীনা নাগরিকদের অপহরণ করা হচ্ছে, যা নিয়ে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের যারা শাসক রয়েছেন বা শেহবাজ শরীফ বা সেনা কর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে চীনা প্রতিনিধি দলের বা চীন রাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ প্রতিনিধি। তারা নির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যদি আপনাদের পাকিস্তান আর্মি যদি সমর্থ না হয় বা সক্ষম না হয়, সেক্ষেত্রে আমরা
নির্দিষ্টভাবে আমরা আমাদের পিএলএ অর্থাৎ পিপলস লিবারেশন আর্মিকে আমরা ওই অংশে পাঠাচ্ছি, অর্থাৎ স্বাধীন পাকিস্তানে চীনা আর্মি প্রবেশ করবে। এটা আবার পাকিস্তান সেনাকর্তা বা তাদের যারা শাসন ক্ষমতায় আছেন শেহবাজ শরীফরা মানতে চাননি, যে কারণে চীনের সঙ্গে এই মুহূর্তে অত্যন্ত মন কষাকষি চলছে এবং একে একে পাকিস্তানের বিভিন্ন যে অ্যাডমিনিস্ট্রেটিভ বা পুলিশের বা সামরিক কর্তাদের গাড়ি ব্লাস্ট করে উড়িয়ে দিচ্ছেন বালুচিস্তানের যারা লিবারেশন আর্মির যারা রয়েছেন। আমরা সবার সেই ছবি দেখাবো, একদম স্ক্রিনে দেখাবো কীভাবে নির্দিষ্টভাবে সেই বিপুলভাবে এভাবেই উড়িয়ে দেওয়া হচ্ছে, এভাবেই ফোরনে উড়িয়ে দেওয়া হচ্ছে। দিদি, যে বালুচিস্তানে যে ঘটনা এই মুহূর্তে চলছে, পাকিস্তানের যে ম্যাপটি আমরা দেখে অভ্যস্ত, মানচিত্রটি দেখে অভ্যস্ত বোধ হয় সেটি আর থাকছে না। এপ্রিল মাসের মধ্যেই স্বাধীন বালুচিস্তান কি হতে চলেছে, সেই প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ ইতিমধ্যে বালুচিস্তান লিবারেশন আর্মি তাদের যে সংবিধান, যেটা ইন্টারন্যাশনাল বিভিন্ন ডোমেনে ইতিমধ্যে পাওয়া যাচ্ছে, একটু সার্চ করলেই পাওয়া যাবে, সেই যে তাদের নিজস্ব সংবিধান ইতিমধ্যে রচনাও করে ফেলেছে, বিভিন্ন আর্টিকেল তৈরি হয়েছে। আমরা সেই ছবিও তাদের সংবিধানের স্ক্রিনে দেখিয়ে দেবো এবং এভাবেই গোটা পরিস্থিতি তৈরি হয়েছে। সবথেকে বড় প্রশ্ন যেটা প্রশ্ন হয়ে উঠছে যে এই বিষয়টাকে একেবারে নির্বিচারে প্রতিরোধ করতে পাকিস্তানের তরফে তাদের যে সামুঙ্গল যে এয়ারবেস রয়েছে সেখান থেকে JF-17 চীনের দেওয়া যে ফাইটার জেট JF-17 সেইগুলোকে বোধহয় এবার ওড়ানো হবে এবং বালুচিস্তানের মানুষের ওপর এবার এয়ার স্ট্রাইক করে পাকিস্তান, যা সারা বিশ্বকে বিস্মিত করবে এবং বিশ্বের বড় বড় রাষ্ট্রের কোপে পড়তে চলেছে পাকিস্তান। কারণ নির্বিচারে যদি বালোচ আর্মি বা বালোচ যে সাধারণ মানুষ, নিরীহ মানুষ, তাদের উপর এয়ার স্ট্রাইক করা হয় পাকিস্তান নিজের দেশের মধ্যেই, তাহলে প্রশ্ন উঠবে। এবং একই সঙ্গে পাকিস্তান ভেঙে হয়তো বালুচিস্তান এপ্রিল মাসের মধ্যেই নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। যে প্রশ্ন উঠছে যে আগামী এপ্রিল মাসেই কি পাকিস্তান নতুন করে আরও একটা বাংলাদেশ উপহার পেতে চলেছে। আরও একটা বাংলাদেশ 1971 সালে পূর্ব দিকে বাংলাদেশ তৈরি হয়েছিল, এবার পাকিস্তানের একেবারে পশ্চিম দিকের যে প্রদেশটি বালুচিস্তান, সেটি যদি স্বাধীনতা পেয়ে যায় তাহলে বি দিয়েই শুরু হচ্ছে আরও একটি বাংলাদেশ পাকিস্তানের পশ্চিম সীমান্তে, যেটা ইরান এবং আফগানিস্তান আমাদের দুই সুপ্রতিবেশীর সঙ্গে সম্পর্ক এবং বর্ডার তাদের অত্যন্ত ভালো। এবং একই সঙ্গে যে বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, বাংলাদেশ পূর্ব দিকে তুমি তাকাও, এই কয়েকদিনের মধ্যে এতগুলো ঘটনা পরপর ঘটেছে যে ভীষণভাবে ইন্টারেস্টিং। তুমি জানো যে নির্দিষ্টভাবে প্রণয় বর্মা, যিনি বাংলাদেশে ঢাকায় আমাদের রাষ্ট্রদূত, তিনি দ্রুত এসছেন সেনাপ্রধান অর্থাৎ দিদিশা উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে তিনি কথা বলেছেন এবং দীর্ঘ সময় তার কথা হয়েছে। এবং একটা প্রশ্ন উঠছে যে কোনো রাষ্ট্রদূত তিনি মূলত যখন আলোচনা করেন, তিনি নির্দিষ্টভাবে জয়শঙ্কর বিদেশমন্ত্রী বা বিদেশ দপ্তরে একাধিক কর্তার সঙ্গে কথা বলতে পারেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। কিন্তু সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে আলোচনার কি প্রয়োজন হলো? কেন হঠাৎ করে তিনি দ্বিবেদী সাহেব কেন ডেকে পাঠালেন ঢাকায়, যিনি রাষ্ট্রদূত রয়েছেন, ভারতীয় রাষ্ট্রদূত, তাকে ডেকে পাঠালেন? তাহলে কি এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতিতে ভারতীয় সেনা তারা অন্যরকম কিছু ইঙ্গিত পেতে চলেছে, বা এমন কোনো পরিস্থিতি হয়েছে যে কারণে পূর্বাঞ্চলীয় যে ইস্টার্ন কমান্ডকে এই মুহূর্তে হাই অ্যালার্টে রাখা হয়েছে? কী কারণ হঠাৎ করে ঢাকার রাষ্ট্রদূতকে সরাসরি এসে সেনাপ্রধানের সঙ্গে বিস্তারিত তথ্য শেয়ার করতে হলো? কী তথ্য তিনি শেয়ার করলেন, যেই তথ্যের উপর দাঁড়িয়ে সেনা কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা কি নিতে চলেছে বাংলাদেশের ক্ষেত্রে? এবং যে তথ্য আমরা জানিয়ে রাখবো যে এই প্রথম কিছু আগে যে ছবি আমরা দেখাবো যে মায়ানমারের ইয়াঙ্গানে সেখানে ভারতীয় বায়ুসেনা পৌঁছলো, সেই ছবি আমরা দেখাবো যে ভারতীয় বায়ুসেনার বিমান, ইতিমধ্যে আমরা বলে রাখবো যে C-295 এই বিশাল আকৃতির বিমান কিছু আগে পৌঁছেছে ইয়াঙ্গানে। এবং কিছু পরেই আমরা জানিয়ে রাখছি যে পানাগড় এয়ারবেস থেকে তিনটে গ্লোবমাস্টার ভারতীয় বায়ু সেনাদের নিয়ে সেখানে উড়ে যাবে, ফলে ত্রাণ যাচ্ছে। একই সঙ্গে সেখানে যে বক্তব্য ছিল যে তুমি জানো যে মায়ানমারে ভারতীয় বায়ুসেনা, মায়ানমার আরাকান আর্মি চাইছিল, ভারতীয় সাপোর্ট চাইছিল। এবং কিছু আগে যে ছবি আমরা তোমাকে দেখাবো যে টেকনাফ এরিয়াতে ওই সমস্ত চত্বরে আরাকান আর্মি পরপর বেশ কয়েকটি বাংলাদেশি জাহাজকে তারা ধরে নিয়ে গেছে এবং তারা দাবি করছে যে 4টি বন্দর সেখানে রয়েছে, সেই 4টি বন্দর তাদেরকে কমিশন অর্থাৎ নির্দিষ্টভাবে তাদেরকে আর্থিক সহায়তা না করলে সেই অংশে বাংলাদেশের কোনো ব্যবসা তারা করতে দেবে না।
এভাবে আরাকান আর্মি ধীরে ধীরে এই চট্টগ্রাম, টেকনাফ বা কক্সবাজারের দিকে এগিয়ে আসার চেষ্টা করছে বলে আমরা তথ্য পাচ্ছি। অন্যদিকে মায়ানমারে ভারতীয় বায়ুসেনা ইতিমধ্যে তারা ল্যান্ড করেছে। এবং গুরুত্বপূর্ণ বিষয় কী হলো? গুরুত্বপূর্ণ বিষয় হলো সে দেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর একটি সাম্প্রতিক বক্তব্য। সেখানকার যিনি সচিব রয়েছেন উপদেষ্টা মণ্ডলীর তরফে সচিবের একটি প্রশ্নের উত্তরে সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি তিনি জানিয়েছেন ভীষণ ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ বিষয়। কি জানিয়েছেন? তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে 5ই অগস্ট দেশ ছাড়ার আগে শেখ হাসিনা কোনো পদত্যাগপত্র দিয়ে গেছেন কিনা। তো নির্দিষ্টভাবে শাহাবুদ্দিন চুপ্পু একেবারে অফিসিয়ালি জানিয়েছেন যে শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। ভীষণ গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা শুধুমাত্র দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন, কিন্তু রাষ্ট্রপতি বাংলাদেশের শাহাবুদ্দিন চুপ্পু তিনি অফিসিয়ালি প্রশ্নের উত্তরে জানিয়েছেন যে শেখ হাসিনা তিনি তার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। তাহলে যে অনিবার্য প্রশ্নটা আসে, তাহলে বর্তমানে যে ইন্টারিয়াম গভর্নমেন্টটা তৈরি হলো, উপদেষ্টা মণ্ডলী তৈরি হলো, তারা তো ইলিগ্যাল, অবৈধ। কারণ দেশের রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী পদত্যাগ না করেন অফিসিয়ালি, তাহলে অন্য কেউ যদি সরকার চালায় নির্বাচিত সরকারকে বাদ দিয়ে, তাহলে সেই সরকারকে আন্তর্জাতিক ক্ষেত্র কখনই স্বীকৃতি দিতে পারে না। যে কারণে মোহাম্মদ ইউনুস ইন্টারিয়াম চিফ বারে বারে ভারত সফরের জন্য তিনি বিভিন্নভাবে বিভিন্ন লোককে হাতে পায়ে ধরেছেন বলে আমরা খবর পেয়েছি। কিন্তু একবারও আমাদের তরফে কিন্তু সেই অনুমতি ইন্টারিয়াম চিফকে এখনও পর্যন্ত আমরা দিতে দেখিনি। তার একটাই কারণ, বিদেশ সচিব আসতেই পারেন সে দেশের, তিনি সরকারিভাবে একটা পোস্ট হোল্ড করছেন, কিন্তু ইন্টারিয়াম চিফের নিয়োগ এবং এই পদটি অবৈধ কিনা তা নিয়ে বিভিন্ন মহলে বা আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে। যেমনভাবে প্রাক্তন পেন্টাগন কর্তা তিনি প্রশ্ন তুলেছেন যে এই মোহাম্মদ ইউনুসের ভূমিকা নিয়ে। তিনি বলছেন, প্রাক্তন পেন্টাগন কর্তা, যে মোহাম্মদ ইউনুস পুরোপুরি মৌলবাদীদের সমর্থন দিচ্ছেন সে দেশে। পেন্টাগনের যে অবজারভেশন আগেও আমরা জানিয়েছিলাম। এবং একই সঙ্গে সাম্প্রতিক সময় চীনে গেছেন, চীনে গিয়ে তিনি কিছু সমঝোতা করার চেষ্টা করেছেন, কোনো চুক্তি হয়নি। চুক্তি না হওয়ার কারণ হলো নির্বাচিত সরকার না থাকলে অপর রাষ্ট্র সেই রাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে পারেন না। ফলে সেখানে ইউনুস যেমন নির্দিষ্টভাবে মুখ পুড়িয়েছেন বলে একটা বড় অংশ মনে করছে, ঠিক তেমনিভাবে সিঙ্গাপুরে গেছিলেন সাম্প্রতিক সময় এই ইউনুসের একেবারে ঘনিষ্ঠ এবং ইউনুসের রাইট হ্যান্ড বলে পরিচিত মাহফুজ আলমের ঘনিষ্ঠ আমির হামজা সিঙ্গাপুরে ভুয়ো পাসপোর্ট নিয়ে অনুপ্রবেশ করেছিলেন এবং সেখানে গিয়ে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করেছেন ইউনুসের নাম করেই বলে তথ্য আসছে। এবং তারই পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক সময় সেখানকার হোম অ্যাফেয়ার্সের তরফে নির্দিষ্টভাবে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আমির হামজা একদম অবৈধ কাজ করেছেন। তিথি একদম। এবং এখান থেকে দাঁড়িয়েই যে পরিস্থিতিগুলো সামনে আসছে, সত্যজিৎ যে বিষয়টা তুমি বলছিলে, অর্থাৎ বিস্তারিত তুমি জানাও। নির্দিষ্টভাবে একদম যে তথ্য আমাদের কাছে আসছে তিথি, যে আমির হামজা সে মৌলবাদী গোষ্ঠীর ঘনিষ্ঠ এবং নির্দিষ্টভাবে এ বিষয়ে সিঙ্গাপুরের যে হোম অ্যাফেয়ার্স তারা এই ইউনুস ঘনিষ্ঠ জঙ্গি সম্পর্কে কি অ্যাকশন নিচ্ছে, কি বলেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ, আমরা দেখাবো দর্শকদের। Amir Hamza gave the talk at a dormitory in Tuas. It's called Lantana Lodge. And we, Internal Security Department, came to know of his sermon. নির্দিষ্টভাবে যে ছবিটা উঠে আসে তিথি, মারাত্মক ছবি। কারণ আমির হামজা ইউনুসের ঘনিষ্ঠ, তিনি সেখানে গিয়ে সন্ত্রাস ছড়িয়েছেন, ফের মুখ পুড়ল ইউনুসের চীনের পর সিঙ্গাপুরে, এবং একই সঙ্গে নির্দিষ্টভাবে গোটা পরিস্থিতি অর্থাৎ মায়ানমারে ভারতীয় বায়ুসেনার অবতরণ একটা অন্য সংকেত দিচ্ছে। প্রশ্ন অনেক। বাংলাদেশ থেকে আরেকটা, অর্থাৎ বাংলাদেশের মতো বালুচিস্তান, তারও কি একই পরিস্থিতি হবে বা পাকিস্তানের অন্দরেই দ্বিতীয় বাংলাদেশ তৈরি হবে? এই নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, তেমন পাকিস্তানের এই মুহূর্তে কি করণীয়, কেন চীন সেনা পাঠাতে হচ্ছে পাকিস্তানে, এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনায় থাকবো আমরা। আর্যবাবু রয়েছেন, সত্যজিৎ। আর্যবাবু, আপনার কাছে কতগুলো পয়েন্টস এবং ইস্যুর ভিত্তিতে আমি কতগুলো বিষয় একটু জিজ্ঞাসা করে জেনে নেব। সেটা হলো যে বালুচিস্তানের অবস্থা এতটাই ভয়াবহ যে সাম্প্রতিক সময় চীন তাদের নিজস্ব যে পিএলএ, তার সেই নিজস্ব আর্মি সেখানে নামাতে চেয়েছে। এ নিয়ে পাকিস্তানের সঙ্গে তাদের বারংবার কথা হয়েছে এবং তারা বলছেন যে পাকিস্তান আর্মি সেখান থেকে পালিয়ে আসছে এবং তাদের যারা প্রজেক্টের কর্মী আছেন, আধিকারিক তাদের মেরে ফেলা হচ্ছে। ফলে তারা নিজস্ব আর্মি নামাতে চাইছেন বালুচিস্তানে। পাকিস্তান সম্মত হয়নি। এবং একই সঙ্গে আপনাকে বলার চেষ্টা করব যে প্রণয় বর্মা, ঢাকার রাষ্ট্রদূত, তিনি এসছেন
দিল্লিতে উপেন্দ্র দ্বিবেদী আমাদের সেনাপ্রধান মাননীয় তার সঙ্গে কথা বলেছেন এবং নির্দিষ্টভাবে কী নিয়ে এত দ্রুত কথা হলো, কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসলো, কী এমন বিষয় ঘটলো যে বিদেশ মন্ত্রক ছেড়ে প্রণয় বর্মা সরাসরি সেনাপ্রধানের সঙ্গে মিট করলেন এবং একই সঙ্গে আমরা জানি না যে ওয়াকারুজ্জামানের সঙ্গে আমাদের সেনাপ্রধানের হটলাইনে কতটা কথা হয়েছে বা কী কথা হয়েছে এবং ইস্টার্ন কমান্ডকে এই মুহূর্তে হাই অ্যালার্টে রাখা রয়েছে, কতটা ভয়াবহ পরিস্থিতি বলে আপনি মনে করেন? সত্যজিৎ বাবু, এই পুরো জিনিসটা কভার করার জন্য আমাদের 2-3টে প্রোগ্রাম করতে হবে। তো প্রথম কথা বলি, একটু আমাদের ইতিহাসের দিকে পিছনে যেতে হবে। বালুচিস্তানের জন্য, বালুচিস্তান অ্যাকচুয়ালি 227 দিনের একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট ছিল। এর আগে আপনার যখন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স পায়, অ্যাকচুয়ালি এই কয়েকটা তারিখ আপনাকে আজকে বলে রাখছি, আপনি পরে মিলিয়ে নেবেন আবার। সেটা হচ্ছে আপনার 26 তারিখ, 26শে মার্চ, আর আপনার অগস্ট 15 বা অগস্ট 5, এই তারিখগুলো না পাকিস্তানের একদম মার্ক করা জিনিস। তো 227 দিনের ইন্ডিপেন্ডেন্স যখন বালুচিস্তান পায়, সেই সময় বালুচিস্তান তার নাম ছিল, মানে যখন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স গেইন করে তখন বালুচিস্তান 4টে প্রভিন্স ছিল। তার নাম ছিল আপনার কালাট, আর অ্যাকচুয়ালি যেটাকে নিয়ে এখন গুলমাল, আর তারপরে ছিল আপনার খারান, খারারি, লাসবেলা আর মাকারান। তো সেইখানে যিনি ছিলেন যে আপনার ওখানকার কালাটের খান, যিনি তার নাম ছিল, আপনার পুরো নামটা একটু বড় নাম, তো তিনি বেসিক্যালি তাকে ধোকা দেয় ব্রিটিশ এবং মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ চারদিকে ধোকা দিয়েছে এবং তিনি ওখানেও ধোকা দেন। এবং খুব ছোট্ট করে বলছি, আলটিমেটলি আপনার 26শে মার্চ 1947-এ, মানে অগস্ট 5, 1947-এ বালুচিস্তানকে স্বাধীন ঘোষণা করা হয়। এবং তার আগে অগস্ট 4-এ দিল্লিতে একটা বৈঠক হয়, তাতে আপনার পার্টিসিপেট করেন লর্ড মাউন্টব্যাটেন, ওই খান যিনি ছিলেন কালাটে, এবং আপনার আমি জানতে চাইবো বা দর্শকদের জানাতে চাইবো যে বালুচিস্তানের এই লড়াইটা দীর্ঘদিনের, তাদের স্বাধীনতার বা ফ্রিডম ফাইটিংটা দীর্ঘদিনের। বালুচিস্তান আর্মি সাম্প্রতিক সময় জাফর এক্সপ্রেসকে তারা কবজায় নেয়, আপনি জানেন সে বিষয়টা, এবং একই সঙ্গে বালুচিস্তানের তরফে নির্দিষ্টভাবে সংবিধান তৈরি করা হয়ে গেছে এবং তারা স্বাধীন হচ্ছে, মোটামুটি ধরে নেওয়া যায় একটা বড় অংশ তারা চাইছে এবার বেরিয়ে আসুক। কিন্তু এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা যে পাক এয়ারবেস সামঙ্গল থেকে নির্দিষ্টভাবে JF-17 চীনের দেওয়া ফাইটার জেট পাকিস্তান পাঠাতে চলেছে। 28 স্কোয়াড্রন হয়তো পৌঁছবে বালুচিস্তানে এবং তারা এয়ার স্ট্রাইক করবে বালুচিস্তানের নিরীহ নাগরিকদের উপরে। কতটা ভয়াবহ ছবি হতে চলেছে, পাকিস্তান নিজের সঙ্গে লড়াই করছে। এটা তো আমি আগেই বলেছি যে আপনার পাকিস্তান ওটা করে, কিন্তু এখানে আমেরিকান বা সমস্ত দেশের ভূমিকা কি হবে জানার কথা আছে। এটা পাকিস্তানের দিক গেল। বাংলাদেশটা বলছিলেন, বাংলাদেশটা আমি বলি যে আপনার দেখুন কি অবস্থা। বাংলাদেশের যে শফিকুল আলম, তার সম্বন্ধে বিশেষণগুলো যেগুলো প্রয়োগ করেছি আমি সেগুলো আর প্রয়োগ করতে চাই না। কতটা নির্বোধ দেখুন তিনি টেকনাফ থেকে কুমিরা পর্যন্ত বলছেন যে চাইনিজ একটা ইকোনমিক করিডোর গড়ে তোলা হবে, এবং তারই সঙ্গে সেন্ট মার্টিনস আইল্যান্ড, সেটা হচ্ছে জাস্ট 25 কিলোমিটার দূরে টেকনাফ থেকে, সেইখানে আমেরিকান বেস করা হবে। এবং আমার অ্যাসেসমেন্ট, আমেরিকা এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে আসবে, কেননা তাদের ইনফ্রাস্ট্রাকচার গড়তে সময় লাগবে। সেই জন্য এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে এলে এয়ারক্রাফটও আসবে, আপনার লোকজনও আসবে, ম্যান পাওয়ারও আসবে, এবং তার সঙ্গে সঙ্গে তারা তো তৈরি করতে থাকবে। তো একই জায়গায় আমেরিকা চায়নাকে তিনি ডেকে নিয়ে আসছেন। আর একটা সত্যজিৎ বাবু বলছি এদের কথা, আমেরিকা কিন্তু দিয়াগো গার্সিয়ায় 3খানা B2 আপনার স্পিরিট বম্বার নামিয়েছে, এবং তাদের কল সাইনগুলো আমি বলে দিচ্ছি যেগুলো ইন্টারসেপ্ট করা গেছে। বেসিক্যালি আপনার অ্যাবা, তার সঙ্গে আপনার আছে আপনাকে একটু এটা বলে দিচ্ছি পরে, 3-4খানা। আপনাকে জিজ্ঞেস করবো যে বিষয়টা গুরুত্বপূর্ণ, ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটো বিষয়কে মিলিয়ে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু বলেছেন যে শেখ হাসিনা তিনি অফিসিয়ালি পদত্যাগ করেননি, অর্থাৎ প্রধানমন্ত্রী রিজাইন করেননি তার পদ থেকে,
তিনি এটা তো আমি বারবার বলে দেশ ত্যাগ যাচ্ছি। করতে বাধ্য হয়েছেন আর্যবাবু। এবং একই সঙ্গে আমরা যে তথ্য দেখাচ্ছি ছবি সমেত যে ইয়াঙ্গানে মায়ানমারে ভারতীয় বায়ুসেনা একটু আগে অবতরণ করেছে, আমাদের সি গ্লোবাস্টার পৌঁছচ্ছে। ফলে মায়ানমারে ভারতীয় বায়ুসেনা নামছে। প্রেসিডেন্ট চুপ্পু তিনি বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেননি, এবং ওয়াকারুজ্জামানের সঙ্গে বোধহয় আমাদের একাধিক সেনাকর্তার কথাবার্তা হয়েছে হটলাইনে। কোন দিকে এগোচ্ছে? আপনাদেরকে একটা জিনিস বলেছিলাম, হ্যাঁ, কোন দিকে এগোচ্ছে সেটাই আমি দেখুন একটা সম্ভাবনার কথা বলেছিলাম, আজকেও আমি বলছি এটা সম্ভাবনা যে নেভি সিলদের দেখতে পাবেন বা মার্কোসদের দেখতে পাবেন অপারেশনে। তো সেটা সম্ভাবনার কথা বলেছিলাম, সেটা এখনো সম্ভাবনাই রাখছি। কিন্তু একটু জাস্ট আমি বলে দিই, পিচ 11, পিচ 13 আর পিচ 14 এই তিনটে B2 আপনার স্পিরিট বম্বার, যার সাংঘাতিক রাডার ক্রস সেকশনের খুব কম, স্টেলথ ফাইটার, প্রায় 15,000 মিটার অ্যাবভ গ্রাউন্ড লেভেল উঠতে পারে এবং নিউক্লিয়ার বোম ক্যারি করতে পারে, মিসাইলস ক্যারি করতে পারে, এবং একটা বোম ক্যারি করতে পারে 30,000 পাউন্ডের, এবং প্রিসাইজলি টার্গেট খুঁজে বার করতে পারে। তো এইটা আমাদের অঞ্চলটা কিন্তু খুব সাংঘাতিক হয়ে যাচ্ছে সত্যজিৎ বাবু, কেননা হাউথি যে টেররিস্টরা আছে ইয়েমেনে এবং ইরান, এদের ওপরে টার্গেট করে এখানে B2 স্টেলথ বম্বার কিন্তু দিয়াগো গার্সিয়া হয়নি। 2001 সালে ইরাক যুদ্ধের সময়, আফগানিস্তান আর 2003 ইরাক যুদ্ধের সময় কিন্তু B2 ডিপ্লয় করেনি আমেরিকা। এটা কিন্তু খুব মারাত্মক ডেভেলপমেন্ট, এর দিকে নজর রাখবেন। আমি এটা নিয়ে আপনার সঙ্গে পরে বসবো। আর এই যে ইন্ডিয়ান আর্মির ইনভলভমেন্টটা আপনাকে আমি একটা বলেই যাচ্ছিলাম, তার সম্ভাবনা থাকতেই পারে। কিন্তু কেননা দেখুন, শেখ হাসিনা সেনাবাহিনীর হাতে নিরাপদ নন। আপনার ওনার বাবাকে সেনাবাহিনীরাই মেরেছিল। আজকে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে ISI লোক ঢুকে গেছে। ঠিক, শেখ হাসিনা একদমই ঠিক বলছেন আপনি। শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশে নিরাপদ নন, সেই ছবিটা তো অবশ্যই ঠিক। এবং একই সঙ্গে মায়ানমারে ভারতীয় বায়ুসেনা অবতরণ করেছে, আরও ভারতীয় বায়ুসেনা সেখানে পৌঁছচ্ছে। ইন্ডিয়ান এয়ারফোর্স মায়ানমারে পৌঁছে গেছে, এবং আরাকান আর্মি বাংলাদেশি জাহাজ অপহরণ করে নিয়ে গেছে। 270 কিলোমিটার বাংলাদেশ চট্টগ্রাম টেকনাফ অংশে তারা এই মুহূর্তে দখল করেছে বলে তথ্য আমাদের কাছে আসছে, তাদের অংশে নিয়ে এসছে। এবং পাশাপাশি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু বলেছেন যে শেখ হাসিনা তিনি অফিসিয়ালি পদত্যাগ করেননি। এবং আমাদের ভারতের সেনাপ্রধান তিনি গোটা বিষয়টা নজর রাখছেন। ইস্টার্ন কমান্ডকে হাই অ্যালার্টে রাখা রয়েছে। ভীষণ একটা অন্যরকম ছবি, যে কোনো সময় অনেক বড় কিছু ঘটতে পারে। এপ্রিল মাসের মধ্যেই হয়তো বালুচিস্তান স্বাধীনতা পাচ্ছে, সেই ছবির দিকেও আমরা নজর রাখার চেষ্টা করব। একদমই তাই সত্যজিৎ। এখান থেকে যেহেতু আলোচনা আজকে জিরোর এখানে শেষ করতে হবে, আমি আর্যবাবুকে অনেক ধন্যবাদ জানাবো। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি, এবং তার পাশাপাশি প্রত্যেকটা পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, বিশেষত প্রত্যেক দিন আগামীতেও জিরোর প্রত্যেকটা প্রোগ্রামে আমরা সেদিকেই নজর রাখবো। আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।